স্যার জিকা ভাইরাসের ব্যাপারে একটু জানতে চাই। ওকে, দেখেন জিকা ভাইরাসটা এটা প্রথম আবিষ্কার হয় এটা মানে আপনার 50-এর দশকে, 40-50-এর দিকে, 47 এটা উগান্ডাতে এটা আবিষ্কৃত হয়। এবং এটা ইট ওয়াজ এ প্রবলেম ইন আপনার আফ্রিকান অঞ্চলে, উগান্ডাতে প্রবলেম এবং ওই সমস্ত অঞ্চলে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে এটা কিছু প্যাসিফিক আইল্যান্ডেও এটা প্রবলেম তৈরি করলো এবং আমেরিকাতে এটা 12 সালের পরে ট্রাভেলারদের মাধ্যমে জিকা ভাইরাস ওখানে গিয়েছে। ইউরোপে, ইটালিতে প্রথম যায় এবং আমাদের বাংলাদেশে আমরা খুব একটা এটা সম্বন্ধে জানতাম না। তো জিকার কথাটা গুরুত্বটা হচ্ছে এই যে একই সময় একই মশা এই 3টা ভাইরাসকে ক্যারি করতে পারে। আচ্ছা, ডেঙ্গি করতে পারে, চিকুনগুনিয়া করতে পারে, জিকা করতে পারে। এবং আপনি জানেন যে অনেক রকম আমাদের হিমোরেজিক ফিভার রয়েছে, যে এই সবগুলোর বেশিরভাগই আর্থ্রোপড ভাইরাস, যেটা আপনার যে ফ্ল্যাভি ভাইরাসের মধ্যে, যেমন ইয়েলো ফিভার, লাসা ফিভার, তারপরে আপনার হান্টা ফিভার ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভাইরাস রয়েছে যেগুলো আপনার এই সমস্ত একই রকম চেইনে এরা একজন থেকে ছড়ায়। কিন্তু স্পেশালি এডিস মশা এই 3টা একই সময়ে করতে পারে। এর আগে আমরা দেখেছি যে 2000 থেকে ডেঙ্গি ছিল, কিন্তু ওই সময়টা চিকুনগুনিয়া ছিল না। আমাদের ধারণা ছিল যে ডেঙ্গি যখন থাকে তখন চিকুনগুনিয়া সাপ্রেস থাকে। 17-এ দেখলাম যে চিকুনগুনিয়াও হচ্ছে, ডেঙ্গি তখন কম। 1 বছরই ঠিক চিকুনগুনিয়া ছিল, 17, 18, 19 সালে আবার আমাদের ডেঙ্গি। কিন্তু এবছর আমরা খুবই বিস্ময়ের সাথে দেখলাম যে ডেঙ্গি, চিকুনগুনিয়া এবং জিকা 3টা ভাইরাসে কাজ করছে। এবং জিকা ভাইরাসের যে এই 3টা ভাইরাসই এই এডিস মশা দিয়ে যাচ্ছে এবং কোনো কোনো এলাকায় এই এক একটা ভাইরাস বেশি বেশি আমরা পাচ্ছি। তো দেখা যায় শুরুতে 3টার প্রবলেম একই রকম মনে হয়, ওই জ্বর থাকবে, শরীর ব্যথা থাকবে, আপনার মাথা ব্যথা থাকবে, চোখের পিছনে ব্যথা থাকবে, মানে যে কোনো ভাইরাল ফিভারে যেরকম একটু র্যাশ থাকবে। কিন্তু জিকার ক্ষেত্রে যেটা তফাৎ করতে হবে, যে ডেঙ্গিতে যেমন ভেরি হাই ফিভার হয়ে যায় প্রথম দিনেই এবং তার খুব চোখের পেছনে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, খুবই ক্লান্তি লাগে এবং তারপরে হালকা র্যাশ হতে পারে শুরুতে ফেব্রাইল স্টেজে, এবং তাদের একটু হালকা ডায়রিয়া হতে পারে, গলায় ফ্যারিনজাইটিস ব্যথা হতে পারে এবং তাদের হালকা গিটে ব্যথা হয়। এটা হলো ডেঙ্গির ফিচার। আর আপনি যদি চিকুনগুনিয়াকে বলেন, ঠিক ফিভার হবে, জ্বর হবে, মাথা ব্যথা হবে, র্যাশ হবে। র্যাশটা অপেক্ষাকৃত কম, কিন্তু তাদের আপনার ফিঙ্গার জয়েন্টসে ব্যথা, রিস্টে ব্যথা এবং অ্যাঙ্কেল, এটা খুব ক্যারেক্টারিস্টিক। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস যেমন সাইনোভাইটিস হয়, এদের ক্ষেত্রে সাইনোটেন্ডিনাইটিস হয়, সাইনোভাইটিসও হয় এবং টেন্ডিনাইটিস হয়, যার ফলে টেন্ডনগুলো, আপনার মাসেলের যে টেন্ডনগুলো, মানে মাসেলের যে রগগুলো, এগুলো ফুলে যায়, ফুলে গিয়ে পাটা ফুলিয়ে দেয় এবং পা ফোলা নিয়ে চলে আসে মানুষ। এটা চিকুনগুনিয়ার ক্ষেত্রে। এবং এদের দেখা যায় যে মোটামুটিভাবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই আর্থ্রাইটিস কমে যায়। কিন্তু 50% ক্ষেত্রে আবার এটা ক্রনিক আর্থ্রাইটিস হতে পারে, তাদের দীর্ঘদিনের আর্থ্রাইটিস, অথবা তাদের রিইনফেকশন হলো না কিন্তু আর্থ্রাইটিসটা পরবর্তী পর্যায়ে চলে আসলো। যদিও দেখতে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো ফিচার তৈরি করে, কিন্তু ইট ইজ মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে অ্যান্টিবডিগুলো পাওয়া যায় না। আর থার্ড যেটা জিকা ভাইরাস হয়, জিকার ক্ষেত্রে ওই একই রকমভাবে, কিন্তু জ্বরটা অপেক্ষাকৃত কম। জ্বরটা কম, তাদের মাথা ব্যথা থাকবে, শরীর ব্যথা থাকবে, মাসেলে ব্যথা থাকবে, র্যাশটা সারা শরীরে থাকবে, একদম মুখমণ্ডল থেকে শুরু করে পা পর্যন্ত। কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে যে জিকার ক্ষেত্রে কনজাংটিভাইটিস হবে, নন পুরুলেন্ট, অর্থাৎ পুজ হবে না, কিন্তু কনজাংটিভাইটিস হবে। তাহলে যদি দেখেন যে একই রকম জ্বর, শরীর ব্যথা, গিটে ব্যথা এবং কনজাংটিভাইটিস, এটা জিকা। এবং র্যাশগুলো ম্যাকুলো প্যাপুলার হয়, অর্থাৎ আপনার কিছু কিছু আপনার উঁচু হয়ে ওঠে, লালের চাইতে বেশি। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে আপনার শুরুতে যে র্যাশটা হয়, যখন আপনার ব্লিডিং হচ্ছে না, এটা একদম ম্যাকুলার, লাল একটা আবরণের মতো হয়। চিকুনগুনিয়ার ক্ষেত্রেও তাই লাল আবরণের ক্ষেত্রে হয়। ডেঙ্গিতে যখন ব্লিডিং হয় তখন তো পারপুরা হয়ে যায়, রক্তের ফোটা 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 রক্ত চলে আসে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু চিকুনগুনিয়া এবং আপনার জিকা, যদিও তাদের ক্ষেত্রে কিছুটা প্ল্যাটলেট কাউন্ট কমে যায়,
অর্থাৎ থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, কিন্তু ওরা ওই রকম ব্লিডিং টেন্ডেন্সি নাই। যেহেতু একই রকম ভেক্টর দিয়ে রোগগুলো হচ্ছে এবং যেহেতু সিমটমসগুলো কাইন্ড অফ একই রকম, আমরা ডেঙ্গুর ব্যাপারে সবাই এখন জানি এটার মর্টালিটি মরবিডিটি কিরকম হচ্ছে, জিকার ক্ষেত্রে আসলে ব্যাপারটা কিরকম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখনই সচেতন হতে হবে। এই যে ডেঙ্গি এবং আপনার চিকুনগুনিয়া নিয়ে আমাদের গর্ভস্থ সন্তানের ব্যাপারে আমরা কখনো চিন্তা করিনি, কিন্তু জিকা ভাইরাসের একটা অদ্ভুত আছে, শরীরের সমস্ত ফ্লুইডে, ইভেন মায়েদের ব্রেস্ট মিল্কে এবং আপনার প্লাসেন্টাল ফ্লুইডের মধ্যেও আপনার এটা ট্রান্সমিশন, যার ফলে বাচ্চাদের মধ্যে হতে পারে। এবং যখন গর্ভস্থ শিশুর ক্ষেত্রে জিকা ভাইরাস ইনফেক্ট করবে, তাদের ক্ষেত্রে বড় প্রবলেম হলো যে তাদের যদি কোনো সমস্যাও না হয়, জন্মের পরে ইপিলেপসি হতে পারে, মৃগী রোগ হতে পারে। সবচেয়ে বেশি কমন হলো যে জিকা যদি গর্ভস্থ বাচ্চাকে আক্রমণ করে, তাহলে তার ব্রেইনটা ছোট হয়, মাইক্রোসেফেলি, এবং কখনো কখনো ওই ভেতরে জরায়ুর ভেতরে বাচ্চার মৃত্যু হতে পারে, ইন্ট্রাইউটেরাইন ডেথ হতে পারে। এবং এই যে বাচ্চা মানে জন্ম নেওয়ার পরে যদি দেখেন পেরিপার্টাম পিরিয়ডে যদি ইনফ্যান্টের ক্ষেত্রে তার ওই জন্মের সাথে সাথে যদি তাকে বাচ্চাকে জিকা ইনফেকশন করে, তাহলে তার ক্ষেত্রে দেখা যাবে যে তার এটা ওই স্পাইনাল কর্ড, ব্রেইন ইত্যাদি ইত্যাদি আক্রমণ করতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে যে জিকা ভাইরাসকে দেখা গেছে যে জিকা পুরুষের ক্ষেত্রে এটা আপনার সেমিনাল ফ্লুইডে যায়, যার ফলে স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে পারে, ফার্টিলিটির উপরে একটা প্রবলেম থাকতে পারে। এবং এখানে স্পার্ম মানে সেমিনাল ফ্লুইডে যাওয়ার জন্য এটা ট্রান্সমিশন করতে পারে। এবং আপনার তাদের ক্ষেত্রে আপনার ওই প্রেগনেন্সির আউটকাম বা প্রেগনেন্সি হবে কি না ইত্যাদি। আর মেয়েদেরও আপনার জননেন্দ্রিয়র মধ্যে রসের মধ্যে ওই ভাইরাসটা জিকা ভাইরাস চলে যায়, এবং সেখানে ওখান থেকে আপনার বাচ্চা বা মেল থেকে ফিমেল পার্টনার আর কি যার, সেখান থেকে একজন থেকে আরেকজন ট্রান্সমিট করতে পারে। যার ফলে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আলটিমেটলি লং টার্ম ফার্টিলিটির ক্ষেত্রে কতখানি ইফেক্ট করবে এটা এখনও কাজ হচ্ছে, এখনও বলা মুশকিল। তো যার ফলে এটা একটা। আরেকটা হচ্ছে যে ওরা আপনার ব্রেইন এবং স্পাইনাল কর্ডে জিবিএস মানে পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে ওরা গিয়ানবারি সিনড্রোম করতে পারে, স্নায়ুতন্ত্রের রোগগুলো আসলে যাদের স্নায়ুতন্ত্রের রোগগুলো অনেক বেশি হয়, এবং কখনো কখনো হার্টে একটু মায়োকার্ডাইটিস করতে পারে, এবং আপনার কখনো কখনো কিডনির উপরে চাপ করতে পারে, লিভারের উপরে একটু চাপ তৈরি করতে পারে। এবং যার ফলে এই জিকার ক্ষেত্রে আমাদের এই গর্ভস্থ শিশুর ব্যাপারে আমাদের সতর্কতার জন্য, এবং ভবিষ্যতে যে সন্তান ধারণের ক্ষমতা পিতা এবং মাতা দুইজনের ক্ষেত্রেই, এই জন্য জিকা ভাইরাসের ব্যাপারে আমাদের আগাম চিন্তা করা উচিত যে জিকা ভাইরাস প্রিভেনশন আমাদের করতেই হবে।